বিশ্ববিদ্যালয় শিক্ষক আন্দোলনের দ্বিতীয় দিন, সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। আবারও বাড়ছে নদ নদীর পানি, সাজেকে আটকা শতাধিক পর্যটক। রূপগঞ্জে পুলিশের ঘেরাওয়ে জঙ্গি আস্তানা, বোমা উদ্ধার। সাভারে সালমা খান হত্যায় ১৩ বছর পর অভিযুক্ত হলেন তারই মেয়ে। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে, সঙ্গে আছি আমি সাজি আফরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেখবেন জয়পুরহাটের তরুণ আঁকিয়ে প্রসেনজিতের বিস্ময় প্রতিভা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এবারে বিস্তারিত এবং শুরুতে শিক্ষাঙ্গনে অচল অবস্থার খবর। দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে সেশন জট সহ লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ নিয়ে শঙ্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমাদের যে চলমান আন্দোলন, এই আন্দোলন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক দ্বিতীয় দিনের মতো একযোগে কর্মবিরতিতে রয়েছেন। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতির দায় নিতে চাইলেন না খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। তবে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। এই প্রেশারটা আমাদের পুরো সেমিস্টার জুড়ে বা টার্ম জুড়ে আমাদের ভোগ করতে হবে, এই জন্য আমরা অনেক বিপদে আছি বলতে গেলে। এই সেশন জটের কবলে বিশ্ববিদ্যালয়গুলো খুব পড়বে না। কর্মসূচির অংশ হিসেবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজও কোনো ক্লাস নেননি। শিক্ষার্থীরা বলছে, এ সমস্যার কারণে পড়াশোনায় তারা অনেকটাই পিছিয়ে যেতে পারে। 30 তারিখ আমরা একটা পরীক্ষা দিয়েছি, বাকি পরীক্ষাগুলো কিন্তু 3, 7 এরকম হওয়ার কথা ছিল, কিন্তু একটা পরীক্ষা দেওয়ার পর আসলে এই আন্দোলনের কারণে আসলে আমরা দিতে পারছি না, আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালে কর্মবিরতিতে দ্বিতীয় দিনের সমাবেশ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। সৃষ্টি হয়েছে অচলাবস্থার। শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সমর্থন করলেও দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের। স্যাররা যে কর্মবিরতি করছে, আশা করি তাদের দাবি সরকার খুব তাড়াতাড়ি মেনে নেবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আবার আগের মতো চালু হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকাল থেকে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ অবস্থায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের। আজকে একটা পরীক্ষা ছিল এবং আরো 2 দিন পরে একটা পরীক্ষা ছিল, পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে। তো আমাদের দেখা যাচ্ছে পরীক্ষাগুলো আবার পরবর্তীতে দেওয়া লাগবে। এই গ্যাপটা তো আমাদের পরবর্তী শিক্ষার জন্য আরো বাড়লো। এই আন্দোলনের জন্য আমাদের সেশন জটের জন্য সেশন জটের আমরা একটা শঙ্কা করতেছি। আন্দোলনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা। আমরা জানি না আদৌ সিলেবাস কবে কমপ্লিট হবে, আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি, আমাদের একটা সেশন জটে পড়ে যাব কিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারী। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বন্যা পরিস্থিতি আবারও ধেয়ে আসছে বন্যা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে এরই মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও রংপুরের প্রধান নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এছাড়া পার্বত্য জেলা ও মধ্যাঞ্চল শেরপুরের বিভিন্ন নদীর পানিও বাড়ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি পাওয়ায় ফেনীর ফুলগাজী ও পরশুরামে আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত হয়েছে। ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, 10,000 মানুষ পানিবন্দী। সুনামগঞ্জে দ্বিতীয়বারের মতো পানি ওঠায় বিপাকে সাধারণ মানুষ। জীবনযাত্রা থমকে যাওয়ার শঙ্কায় তারা। জাদুকাটা এবং সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি টানি বাইঙ্গার সাতটায় কত কষ্ট করে আইলাম বাইশটা, চতুর্দিকে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই সংকটের মধ্যে আছি। কোনো চেয়ারম্যান মেম্বার নাকি আসে, ওটা দেখছে না। পানি কমতে না কমতে আরো পানি বাড়া শুরু হয়েছে। আমরা কিরকম ব্যবসা করবো, ব্যবসা মানে দিলে আমরা খুব কষ্টের মাঝে আছি। লালমনিরহাটে তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজ প্রকল্পের 44টি গেট খুলে দেওয়া হয়েছে।
পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় শেরপুর জেলার সীমান্তবর্তী জিনাইগাতির নিম্নাঞ্চলে কমপক্ষে 20টি গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভারী বর্ষণে কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির বাগাইচরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দীঘিনালায় সড়ক ডুবে আটকা পড়েছেন সাজেকের শতাধিক পর্যটক। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী নদীর বাঁধে 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর সহ 4টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 10,000 মানুষ পানিবন্দী। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি দিদারুল আলম। গত দুদিনের টানা বর্ষণে ফেনীর মুহুরী নদীর 4টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে এবং এই পানি প্রবেশ করে এখন পর্যন্ত প্রায় 4 গ্রামে 10,000 মানুষ পানিবন্দী রয়েছেন। এখানকার অনেক মাছের ঘের এবং বীজতলা ছিল যেগুলো ভেসে গিয়েছে। এর পাশাপাশি আসলে এই প্রতি বছরই কিন্তু বর্ষা মৌসুমে ফেনী ইন্ডিয়ার ত্রিপুরার যে পাহাড়ি ঢল, সে পাহাড়ি ঢল কিন্তু মুহুরী নদী দিয়ে বয়ে এসেই কিন্তু আসলে বাঁধগুলো প্রতিবারই ভেঙে যায় এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু প্রতিবারই এই বাঁধগুলো মেরামত করে এবং বর্ষা এলে আবার ভাঙে। এটাই আসলে এখানকার এক প্রকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যে কারণে গতকালকে গত পরশু এবং গতকালকে দুদিনের যে পরিমাণ বৃষ্টি হয় এবং ত্রিপুরার পাহাড়ি ঢল দুটোর কারণেই কিন্তু এখানে বাঁধগুলো ভেঙেছে। বাঁধ ভাঙার পরে কিন্তু আসলে এখানকার লোকালয় প্লাবিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এখানকার যে সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম তিনি এই এলাকাটি পরিদর্শন করেছেন এবং অল্প কিছুক্ষণ আগেই পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রতিমন্ত্রী তিনি এলাকা পরিদর্শন করেছেন এবং আগামী বর্ষার আগেই এখানে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়ে গিয়েছেন এবং বলছেন যে আগামী বর্ষার আগেই এই মুহুরী এবং কুহুয়া নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। টানা বর্ষণে খাগড়াছড়ির সাপমারা এলাকায় পাহাড় ধসে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ ভোরে পাহাড় ধসের ঘটনায় আটকে যায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ও গাড়ি। সড়ক থেকে মাটি সরানোর কাজ করছে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। দ্রুতই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশাবাদ জানিয়েছে তারা। তবে সড়কের বেশ কিছু স্থানে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে টানা বর্ষণে নদ নদীর পানি বেড়ে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উঠেছে জেলা সদরের মুসলিমপাড়া ও গঞ্জপাড়া সহ কয়েকটি নিচু এলাকায়। অন্যান্য খবর, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। সেখানে আছেন সহকর্মী মনিরুজ্জামান। এই ব্যাপারে সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুজ্জামান, আমরা ইতিমধ্যে জানি যে সেখানে একটি বোমা উদ্ধার করা হয়েছে এবং সেটি আসলে নিষ্ক্রিয় করা হয়েছে কিনা, 3টি বোমা উদ্ধার করা হয়েছে, সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে কিনা বা এই বিষয়ে এই মুহূর্তে আর কি তথ্য আছে? ধন্যবাদ সাদিয়া। যেটি বলছিলেন যে 3টি বোমা উদ্ধার হওয়ার পরবর্তীতে সেই বোমাগুলোর কি অবস্থা রয়েছে, আসলে এখানে 3টি বোমা আমি আগেই জানিয়েছিলাম যে 2টি বেশ শক্তিশালী এবং বড়, একটি বোমা তুলনামূলক ছোট, এমনটি জানিয়েছিল এখানকার অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন। এবং সেই ছোট বোমাটি এই যে ভবনটি ঘিরে রেখেছে সেই ভবনের 3 তলার যে ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে বোমাগুলো, সেই ফ্ল্যাটেই ছোট বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং পরবর্তীতে সেখান থেকে যে আরও বড় 2টি বোমা ছিল তার একটি বোমা কিছুক্ষণ আগে এই ভবনের পাশে একটি খালি জায়গা রয়েছে, সেই খালি জায়গায় বোমাটি বিস্ফোরণ করা হয়েছে। এখনও একটি বোমা বিস্ফোরণের বাকি রয়েছে এবং সেই বোমাটি বিস্ফোরণের যেই প্রস্তুতি তারা নিচ্ছেন এবং এই প্রস্তুতি শেষেই সেই বোমাটিও বিস্ফোরণ করা হবে। তো আমরা দেখেছি যে যেই 2টি বোমা এখানে বিস্ফোরণের করানো হলো, সেই পুরো প্রক্রিয়াটিতে নিরাপদভাবেই কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে এবং বাকি যেটি রয়েছে সেটিও অ্যান্টি টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা আশা করছেন যে সেটিও নিরাপদেই তারা এই বিস্ফোরণটি ঘটাতে পারবেন। তো সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে এখানে গত 30 জুন কক্সবাজার থেকে পারভিন আক্তার নামে এক আনসার আল ইসলামের নারী সদস্যকে গ্রেপ্তারের পর এই বাড়িটির সন্ধান পান এবং এরপর থেকেই কিন্তু
এই বাড়িটিকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আজকে সকাল থেকে বাড়িটি ঘিরে রাখা হয় এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের কাছে তথ্য ছিল যে বাড়িটিতে 4 থেকে 5 সদস্য জঙ্গি সদস্য এখানে অবস্থান করছেন। তবে পুলিশ সুপার সানোয়ার হোসেন জানিয়েছেন যে এই যে ফ্ল্যাটটিতে তাদেরকে সন্ধান দেওয়া হয়েছিল জঙ্গিদের আস্তানা হিসেবে, সেই ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল এবং তালা ভেঙে তারা যখন সেই ফ্ল্যাটে প্রবেশ করে সেখানে জঙ্গি কার্যক্রমের কিছু নমুনা পেলেও জঙ্গি সদস্যদের অস্তিত্ব কিংবা উপস্থিতি তারা সেখানে পাননি। তবে সেই ভবন থেকে যেই বোমা 3টি উদ্ধার করা হয়েছিল, সেই বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে 2টি বোমা, বাকি একটি বোমা নিষ্ক্রিয় করার জন্য এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্য যিনি আছেন তিনি সেই ভবন থেকে অবিস্ফোরিত যে বোমাটি এখন রয়েছে সেটি নিয়ে এই বিস্ফোরণের জন্য যে নির্ধারিত জায়গাটা নির্ধারণ করা হয়েছে এই ভবনের পাশেই খালি জায়গা, সেইখানে নিয়ে যাচ্ছেন সেই বোমা এবং এখানে থেকেই যেই অবিস্ফোরিত বোমাটি এখানে রাখা হবে সেটি নিরাপদে তারা বিস্ফোরণ করাবে। এবং যে বোমাটি এখন রাখা হচ্ছে এটি কিন্তু অবিস্ফোরিত বোমা এবং এটিকে নিরাপদভাবে বিস্ফোরণ ঘটানোর জন্যই কিন্তু এখানে রাখা হচ্ছে। এই বোমাটি এখান থেকেই যে বৈদ্যুতিক একটি সংযোগ দিয়ে অ্যান্টি টেরোরিজম ইউনিট যে প্রক্রিয়ায় বোমাগুলো নিষ্ক্রিয় কিংবা বিস্ফোরণ ঘটান নিরাপদে, সেই কার্যক্রম কিন্তু এখন পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ যে বোমাটি এখানে রাখা হলো এরপরে এটি নিষ্ক্রিয় করার অর্থাৎ বিস্ফোরণ করার যে প্রক্রিয়াটি রয়েছে, এখানে একটি বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। তাদের বোমা নিষ্ক্রিয়করণের যে সংযোগ যেই পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেই কিন্তু এই বোমাটি তারা নিষ্ক্রিয় করবেন। এবং এখন যে বোমাটি রাখা হয়েছে সেই বোমাটিতে বিদ্যুতের সংযোগ দিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিংবা সুইচের মাধ্যমে এই বোমাটি নিষ্ক্রিয় করা হবে। এর আগের বোমা নিষ্ক্রিয় করার ক্ষেত্রে আমরা যেটি দেখেছিলাম যে একটি তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে কিংবা বোমা নিষ্ক্রিয়করণের যেই পদ্ধতিটি রয়েছে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা কিন্তু এর আগের যে বোমাটি বিস্ফোরণ ঘটিয়েছেন সেটি নিরাপদে ওই একই পদ্ধতিতেই তারা এই বিস্ফোরণটি ঘটিয়েছিলেন। এবং এখন যে বোমাটি অবিস্ফোরিত অবস্থায় এখন দেখতে পাচ্ছি আমরা, এই বোমাটিও কিন্তু সেই পদ্ধতিতেই তারা নিষ্ক্রিয় করবেন এবং বিস্ফোরণ ঘটাবেন। তবে এর আগে কিন্তু তাদের নিরাপত্তামূলক বেশ কিছু কার্যক্রম হাতে নিতে হয়, কারণ এই আশপাশে যে ভবনের বাসিন্দা রয়েছে সে বাসিন্দাদেরকে তারা সরিয়ে দিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি সংবাদ সংগ্রহ করতে আসা যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু নিরাপদ দূরত্বে নিয়েই কিন্তু এই বোমা বিস্ফোরণের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। তো এর আগের যে বোমা দুটি বিস্ফোরণ করানো হয়েছে, যে প্রথম বোমাটি যে ছোট বোমা সেটি ভবনের 3 তলার ফ্ল্যাটে বিস্ফোরণ করা হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে সেই বিকট শব্দে যখন বিস্ফোরণ ঘটে সেই ভবনের যেই জানালা ছিল, আমরা কাচের থাই গ্লাসের যে জানালা আমরা দেখেছি সেই জানালা থাই গ্লাস সেগুলো টুকরো টুকরো হয়ে নিচে পড়ে গেছে এবং অন্যান্য অংশেও বেশ কিছু ক্ষতি হয়েছে সেই ফ্ল্যাটের, এটি জানিয়েছেন। তবে যেহেতু বিস্ফোরণের আগেই এখান থেকে নিরাপদে বাসিন্দা সহ সবাইকে সরিয়ে নেওয়া হয়েছিল, যার কারণে বড় ধরনের ক্ষতি কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি ছাড়াই এটি নিরাপদভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে। পাশাপাশি একইভাবে যে খালি জায়গায় যেটি বিস্ফোরণ ঘটানো হয়েছে সে সময়ও কিন্তু বিস্ফোরণের আগেই গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আশপাশের যে বাসিন্দা যারা ছিলেন তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে সেই রিমোট কন্ট্রোল কিংবা সুইচের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। এবং এখন যে বিস্ফোরিত যেটি রয়েছে এটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া কি, কোন প্রক্রিয়া তারা যাবেন কিংবা নিরাপদে বিস্ফোরণ করতে হলে তাদের এটি বিস্ফোরণের ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি আছে কিনা এটি কিন্তু তারা পর্যালোচনা করছেন। এখন এই পর্যালোচনা শেষেই এই বোমাটি বিস্ফোরণ এখানে ঘটানো হবে। তবে জানিয়ে রাখি যেটি এটি যখন বিস্ফোরণ ঘটানো হবে আমরা যারাই এখানে গণমাধ্যম কর্মী কিংবা অন্যান্য যারা এখানে দর্শক কিংবা প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদেরকে কিন্তু আশপাশে থাকতে দেওয়া হবে না। তো যেহেতু এটি ঝুঁকিপূর্ণ এবং এই ঝুঁকিপূর্ণ হওয়ার কারণেই কিন্তু আমরা দেখেছি যে বোমা বিস্ফোরণের সময় প্রত্যেক সদস্যকে এখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বড়পাই এলাকায় যে জঙ্গি বিরোধী একটি অভিযান চলছে সেই অভিযান থেকে বোমা নিষ্ক্রিয় করা এবং জঙ্গি বিরোধী অভিযানের সর্বশেষ পরিস্থিতির খবর। মনিরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে বাকি খবর নিশ্চয়ই জেনে নিব। 13 বছর পর আত্মহত্যা হয়ে গেল খুন। মাকে খুনের দায়ে আসামির কাঠগড়ায় মেয়ে,
নেপথ্যে পরকীয়া। সাভারের সাবেক এমপি শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রীকে প্রেমিকের সাথে মিলে হত্যা করেছে তারই বড় মেয়ে। ক্লুলেস এই মামলার হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইয়ের। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। পৃথিবীতে মার উপরে তো কোনো কিছু নাই। 13টা বছর আমরা নিজ মায়ের পেটের আপন বোনই মায়ের হত্যাকারী। পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে এমন তথ্য যা বিশ্বাস হচ্ছিল না নিহতের আরেক মেয়ে এবং অভিযুক্তের ছোট বোনের। 14 জুন 2011 নিজ বাড়ির একটি ফ্ল্যাট থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করা হয় সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিসকে। এর 4 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় দায়ের করা মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে সিআইডি তদন্ত করে। 4 বছর তদন্তের পর আত্মহত্যা উল্লেখ করে মামলার সব আসামিকে খালাস দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে পুনরায় মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। গ্রেপ্তার করা হয় ভিকটিমের বড় মেয়ে শামীমা তাহের পপি, তার প্রেমিক সুবল কুমার রায় এবং বাসার সহযোগী আরতি সরকারকে। 2001 সালে শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান। পরকীয়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি 2005 সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয় এবং সে ওই বাসার থেকে চলে যায় এবং তাকে বলা হয়েছে আর এইদিকে আসবে না, সে আর যেতেন না। যেদিন এই ঘটনাটাই ঘটেছে তাকে গুরুতর জখম করার ফজরের নামাজ পড়ে ভিকটিম সেলিমা খান মজলিস ছাদে উঠেছেন, উনি দোতলায় থাকেন পায়চারি করতে। তখন দেখেন যে সুবল চুপে চুপে এই বাড়ির দিকে আসছে। তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এই দিকে আসছ, তোরে খুন করে ফেলবো। তো উনি এইটা বলে উনিও নিচে চিৎকার করতে করতে নামতেছিলেন এবং তখন সুবল এবং শামীমা খান মজলিস ওরফে পপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য। তারা দুইজনে রিকোয়েস্ট করেন, মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস জাপটিয়ে ধরে মাকে। আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে 2 পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। নিহত সেলিমা খানের আরেক মেয়ে ইলোরার অভিযোগ, প্রভাবশালীদের চাপেই মামলাটির তদন্ত অন্যদিকে নেয়ার চেষ্টা করা হয়েছিল। আরো 5-6 জনের সঙ্গে জড়িত আছে এবং তারা প্রভাবশালী। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং পিবিআইয়ের কাছে তারা যেন এটা সুষ্ঠু বিচারটা করেন। মামলার তদন্তে আর কেউ জড়িত থাকার বিষয়টি একেবারেই উড়িয়ে দিচ্ছে না পিবিআই। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবরে এ পর্যায়ের সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। ফিরে এসে আরো যা থাকছে। দিনাজপুরে শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দিনাজপুর শহরের ঠোঙ্গাপট্টিতে তামিরুল উম্মা মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক করা হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক রবিউল ইসলামকে। নির্যাতনের শিকার অসুস্থ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় দুপুরে বলাৎকারের পরপরই শিক্ষার্থীর রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি জানাজানি হয়। এতে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত রবিউলকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে রবিউলকে তাদের কাছে হস্তান্তর করা হয়। আর অসুস্থ শিশুকে তাৎক্ষণিকভাবে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অর্ধশত বছরে 2 গোষ্ঠীর সংঘর্ষে খুন হয়েছেন 12 জন। সম্প্রতি নাদিম নামে একজনের খুনের ঘটনায় নিহতের স্বজনরা প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। থানায় হয়েছে একাধিক মামলা। গ্রেপ্তার এড়াতে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন শত শত পুরুষ। এমনই আতঙ্কের এলাকা কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপি গ্রাম। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তুহিন মোল্লার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ যেন সিনেমার কাহিনী। 1968 সালে কর্তাবাড়ির এক ব্যক্তিকে সরকার বাড়ির লোকজন খুন করে। এ ঘটনার পর থেকে 2 বংশের লোকজনই খুনের মতো ঘটনা ঘটিয়েই চলেছেন।
সবশেষ ঈদের আগের দিন 16 জুন বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে কর্তাবাড়ি ও সরকার বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় নাদিম কর্তা নামে একজন গুরুতর আহত হন। 3 দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপরই সরকার বাড়ির 30টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগের আঙুল ওঠে কর্তাবাড়ির প্রতি। থানায় হয় হত্যা মামলা। গ্রেপ্তার এড়াতে সরকার বাড়ির লোকজন হয়েছেন গ্রাম ছাড়া। লাস্টের নিজের ছোট ভাইয়ের লাশ দেখতে হইলো। আমার ভাইকে ঈদের আগের দিন হত্যা করেছিল ওই আবু বকরের ফ্যামিলি। 3 মার্ডার আছে, আর এটা 4টা মার্ডার। মহিলার বাড়ি ঢুকলো, কর্তা বাড়ির বেড়াইতে 2 দিনের বেড়াইতে আক্রমণ করতে চাই, বাড়ি মে ঢুক মার দেয় নাই। আমার আব্বুকে হত্যা করেছে চেয়ারম্যানের বাড়িরা। আমি হত্যার বিচার চাই। ঘটনার পর এলাকাটি পরিদর্শনে যান নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল মনসুর ও ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু সহ বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান। ধান চাল কিচ্ছু লাগছে না, খাইবার একটা জিনিস কুইটা খাইবার লাগে, ঘরের ভিতরে কিচ্ছু লাগছে না। কেরে হারারা কি মা বোন নাই? আর গটর তো যা জিনিস মাল সামান আছে সব কিছু লেগে গেছে কিস্তানি। আমার রাস্তা আগুনে জ্বলে 3 বেলা সময় হয়ে গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে, জানালেন এই পুলিশ কর্মকর্তা। কর্তব্যের পক্ষে জনৈক বাক্যী তিনি থানায় অভিযোগ দিলে থানায় মামলা রুজু হয়। এই বিষয়ে আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আর এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে, ওখানে পুলিশ তদারকি চলমান আছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আবারও সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দাম না পাওয়ায় মেহেরপুরে গত বছরের তুলনায় কমেছে পাট চাষ। এছাড়া পাট জাগ দিতে জলাশয়ের অভাব, পোকামাকড়ের আক্রমণ ও শ্রমিক সংকটও কারণ। গত বছরের তুলনায় মেহেরপুর জেলায় এবার 550 হেক্টর জমিতে কম হয়েছে পাট চাষ। তার উপর খরা ও অনাবৃষ্টিতে বাড়েনি গাছ। জাগ দেওয়ার জন্য নেই পর্যাপ্ত মুক্ত জলাশয়। নানা রকম পোকামাকড়ের আক্রমণেও কমেছে পাটের উৎপাদন। খবর শেষ করছে মেধাবী এক চিত্রকরের গল্প দিয়ে। ছবি আঁকেন জয়পুরহাটের কলেজ ছাত্র প্রসেনজিৎ। ছবি অনেকেই আঁকেন, তবে প্রসেনজিৎ একই সঙ্গে আঁকেন দুজনের ছবি। কখনো 3 আঙ্গুলে 3টি কলম আটকে ছবি আঁকেন। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক জানিয়েছেন সেই নিভৃতচারী আঁকিয়ের কথা। ডেস্ক রিপোর্ট। অনার্স প্রথম বর্ষের ছাত্র প্রসেনজিৎ বর্মন। তার কলম বা পেন্সিলের টানে ফুটে ওঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি আঁকার প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নেই, ইউটিউব দেখে আঁকতে শিখেছেন। অথচ প্রশিক্ষিত শিল্পীর মতো একই সঙ্গে দুজনের আলাদা 2টো ছবি আঁকতে পারেন। আবার 3 আঙুলে 3টি কলম আটকে দ্রুততার সঙ্গে ছবি আঁকেন প্রসেনজিৎ। তার প্রতিভায় মুগ্ধ এলাকাবাসী। তার কোনো গুরুও নাই, ওস্তাদও নাই, সে নিজেই খুবই সুন্দর ছবি আঁকে। সবার ছবি আঁকায়, যে কোনো মানুষ দেখে ওই ছবিটা আঁকে দেয়। জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ঠাকুরপাড়া গ্রামের শ্যামলচন্দ্র বর্মন ও শোভা রানীর একমাত্র ছেলে প্রসেনজিৎ। অভাবের সংসার তাদের, খাতা পেন্সিল কিনে দেওয়াও কষ্টকর। তবু ছেলের শিল্পচর্চাকে উৎসাহ দিয়ে আসছেন বাবা মা। সবসময় আমি ওগুলা নাগেই থাকি, খাতা আর পেন্সিল, কত যে খাতা শেষ করেছে আমার। যে আমার বাচ্চার খুব শখ যে ভার্সিটিতে না পড়ার শখ। সরকারের কাছে আমি বলেছি যে ভালো জানে কোনো একটা ব্যবস্থা করে দেয়। ছবি আঁকাই তার ধ্যান জ্ঞান। যে কোনো ছবি, মানুষ বা দৃশ্য দেখে হুবহু এঁকে দিতে পারেন প্রসেনজিৎ। প্রান্তিক জনপদের এই তরুণের স্বপ্ন, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা হবে তার, হয়ে উঠবেন প্রকৃত শিল্পী। আমি ছবি আঁকতাম কেবল মানুষকে ভালো লাগানোর জন্য, কিন্তু এখন আমি চাই যে একদম অন্যরকম কিছু একটা করে দেখাতে। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে তিনি যেন আমার একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন। প্রসেনজিতের মতো তরুণদের প্রতিভা বিকাশে সরকার সহযোগিতা করবে, এমনটি প্রত্যাশা সবার। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ববিদ্যালয় শিক্ষক আন্দোলনের 2য় দিন, সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। আবারও বাড়ছে নদ নদীর পানি, সাজেকে আটকা শতাধিক পর্যটক।
রূপগঞ্জে পুলিশের ঘেরাওয়ে জঙ্গি আস্তানা, বোমা উদ্ধার। পরকীয়ার জেরে মাকে খুন করেছেন মেয়ে, ১৩ বছর পর সাভারে সালমা খান হত্যা রহস্য উদ্ঘাটন। দিনাজপুরে শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক। Sponsored by Abiba Finance Limited. দেশের খবর আজ এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।